Hello everyone, welcome to our course Project Management. সো এই কোর্স আমি আছি আপনাদের সাথে সৌরভ কুমার ঘোষ, কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইপি বুটেক্স। প্রজেক্ট ম্যানেজমেন্টের ফার্স্টেই চলে আসে যে একটা প্রজেক্ট এবং একটা রেগুলার জবের মধ্যে পার্থক্যটা কোথায়। কখন আমরা একটা কাজকে প্রজেক্ট বলবো আর কখন একটা কাজকে আমরা বলবো রেগুলার ফাংশনাল জব। প্রজেক্টের ডেফিনেশন থেকে আমরা এটা ভালো বুঝতে পারবো। প্রজেক্টের ডেফিনিশনে দেখেন এখানে লেখা আছে যে এটা একটা কমপ্লেক্স ওয়ার্ক, নন রুটিন এবং ওয়ান টাইম ইফোর্ট একটা কাজ, যেটাকে আমার লিমিটেড টাইম, বাজেট, রিসোর্সের মধ্যে করতে হবে এবং অবশ্যই কাস্টমার ডিমান্ডস যেটা সেই ওয়াইজ আমাকে পারফরমেন্সটাও মেনটেন করতে হবে। তাহলে সামারি যদি আমি বলি, প্রজেক্ট ওয়ার্ক হলো একটা নন রুটিন ওয়ান টাইম জব এবং এটা একটা ইউনিক জব। ফর এক্সাম্পল, পদ্মা সেতু হচ্ছে একটা প্রজেক্ট। সো এটা একটা নির্দিষ্ট লোকেশনে করা হচ্ছে, বিভিন্ন রকম টেকনোলজিস এখানে ইউজ করা হচ্ছে। হয়তোবা এটা 5 বছর বা 6 বছরের একটা প্রজেক্ট। সো টাইম লিমিটেশনস আছে, বাজেট লিমিটেশনস আছে। সো এটা হচ্ছে একটা ওয়ান টাইম ইফোর্ট, যে একবারই এটা তৈরি করা হচ্ছে। সো এইটা হচ্ছে একটা আমাদের প্রজেক্ট ওয়ার্ক। এখন যদি আমরা প্রজেক্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চলে আসি, যে মেজর বৈশিষ্ট্যগুলো কি কি একটা কাজকে প্রজেক্ট বলার জন্য। ফার্স্টে একটা এস্টাবলিশ গোল থাকবে। প্রত্যেকটা প্রজেক্টের একটা নির্দিষ্ট এইম থাকে, যে আমাকে এই জিনিসটা করতে হবে, যেটার মাধ্যমে আমার কাস্টমারের নিডস গুলা ফুলফিল হবে। সো রেগুলার জবেও আমার নির্দিষ্ট এইম থাকে, আবার প্রজেক্ট ওয়ার্কেও আমার নির্দিষ্ট এইম থাকে। সো এটা হচ্ছে একটা কমন পার্ট প্রজেক্ট ওয়ার্ক এবং রেগুলার ওয়ার্কের মধ্যে। প্রত্যেকটা প্রজেক্ট ইউনিক। সে যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতু যেটা আছে সেটা, আর পদ্মা সেতু, দুটাই সেতু কিন্তু দুটার লোকেশন আলাদা, দুটার স্ট্রাকচার আলাদা, ডিজাইন আলাদা। সো দ্যাটস ওয়াই দুটা কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট। সো প্রজেক্টের যে কোনো একটা পার্ট ইউনিক হবে, সেটা লোকেশন হতে পারে, সেটা এনিথিং, যে কোনো কিছু একটা আলাদা হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রজেক্ট। আর এই জন্য এটার মধ্যে হচ্ছে আপনার কমপ্লেক্স বিষয়গুলা চলে আসে, যেহেতু এটা একটা ইউনিক কাজ। সো এটা করতে হলে চ্যালেঞ্জও বেশি ফেস করতে হবে। যেমন অনেক ডেভেলপাররা বিভিন্ন জায়গায় বাড়ি বানাই থাকে। সে বসুন্ধরা আবাসিক এলাকাতে একটা ডেভেলপার বাসা বানাইছে, আবার জাপান গার্ডেন সিটিতেও ওই ডেভেলপারই বাসাটা বানাইছে, ফ্ল্যাটগুলা বানাইছে। দুইটা ফ্ল্যাটের স্ট্রাকচার সেম হইলেও দুইটার লোকেশন আলাদা হওয়ার কারণে এই দুইটাকে আমি আলাদা আলাদা প্রজেক্ট বলতেছি। সো যে কোনো একটা কিছু ইউনিক হইলেই আমরা সেটাকে প্রজেক্ট ওয়ার্ক বলতে পারি। এরপরে প্রত্যেকটা প্রজেক্টের একটা ডিফাইন্ড লাইফ স্প্যান বা টাইম থাকবে। সো প্রত্যেকটা প্রজেক্টকে নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে, এটা হচ্ছে আমাদের টাইম কনস্ট্রেইন। নির্দিষ্ট বাজেট থাকবে, নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিট করতে হবে। এইগুলা সবই হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের বৈশিষ্ট্য। আর একটা প্রজেক্ট যখন করা হয় তখন এট এ টাইম অনেকগুলা ফাংশন কাজ করে। যেমন ধরেন পদ্মা সেতু হচ্ছে, সো পদ্মা সেতুতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আছে যারা কনস্ট্রাকশনের কাজগুলা করতেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা হচ্ছে এই বিম বলেন বা হচ্ছে ট্রাস্ট বলেন এগুলা তৈরি করতেছে, আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা দেখা যাচ্ছে যে লাইট বা অন্যান্য যে ডিভাইস গুলো আছে ইলেকট্রনিক্সের সেইগুলো দেখতেছে। তাহলে দেখেন একটা প্রজেক্ট যখন হয় তখন এখানে অনেক ধরনের আলাদা আলাদা ডিসিপ্লিনারির মানুষজন এসে একসাথে কাজ করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি মাল্টি ফাংশনাল। আর আরেকটা কথা এখানে বলা আছে কনফ্লিক্ট। সো যখন অনেকগুলা ডিপার্টমেন্ট একসাথে কাজ করবে তখন স্বাভাবিকভাবেই কনফ্লিক্ট চলে আসবে। কিভাবে? কারণ কেউ করতে চাইবে তার মতো করে কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজের মতো করে কাজ করতে চাইবে। যখনই তারা নিজের মতো করে কাজ করতে চাইবে, নিজের বেনিফিটের কথা চিন্তা করবে, তখনই আরেকজনের সাথে কনফ্লিক্ট বাঁধবে। সো প্রজেক্ট মানে ওয়ার্কে কনফ্লিক্ট থাকবেই।
ইন্টারডিপেন্ডেন্সি, একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট একটা প্রজেক্ট ওয়ার্ক করার জন্য। একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরু হবে, ওই কাজটা শেষ হলে আরেকটা কাজ শুরু হবে। সো প্রত্যেকে প্রত্যেকজনের সাথে ডিপেন্ডেন্ট থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যেহেতু এটা একটা ইউনিক ওয়ার্ক এবং এটা অনেক কমপ্লেক্স নন রুটিন জব, দ্যাটস ওয়াই এখানে অনেক আনসার্টেনিটি থাকবে, রিস্ক থাকবে, আনসার্টেনিটি থাকবে। সো এইগুলাই হচ্ছে আমাদের মেজর প্রজেক্টের বৈশিষ্ট্য। এখানে আরেকটা কথা বলে রাখি, রেগুলার ওয়ার্কের সাথে শুধুমাত্র 1 নম্বর পয়েন্টটাই মিল আছে, বাকি পয়েন্টগুলা সবগুলাই ইউনিক প্রজেক্টের জন্য। সো যদি ডিফারেন্স চাওয়া হয় প্রজেক্ট এবং রেগুলার জবের মধ্যে, তখন হচ্ছে আপনারা ফার্স্টেরটা বাদে বাকিগুলো এক্সপ্লেন করবেন। আর যদি বলা হয় যে প্রজেক্ট এবং রেগুলার ওয়ার্কের মধ্যে মানে সিমিলারিটিস কোথায়, তাহলে বলতে হবে যে এদের দুইজনেরই একটা এস্টাবলিশড গোল থাকে। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল। সো একটা প্রোডাক্টের লাইফ সাইকেলের জন্য 4টা ফেজ থাকে। ফেজ 1 হচ্ছে ডেফিনিশন। সো আমি কি ধরনের প্রোডাক্ট করতে চাচ্ছি বা কি ধরনের প্রজেক্ট করতে চাচ্ছি সেটাকে হচ্ছে ডিফাইন করতে হবে। সো এইখানে যে বিষয়গুলা চলে আসবে, নাম্বার 1 আমার গোলগুলা কি, নাম্বার 2 আমার প্রজেক্টের স্পেসিফিকেশন কি হবে সেটা, আর কি কি টাস্ক দিয়ে এই স্পেসিফিকেশন গুলা অ্যাচিভ করা সম্ভব। এই 3টা জিনিস চলে আসবে ডেফিনেশন ফেজে। এরপরে 2 নম্বর যে পয়েন্টটা, প্ল্যানিং। সো প্ল্যানিংটা খুব ভেবে চিন্তে করতে হবে, কারণ প্ল্যানিং যদি ঠিকভাবে করা হয় তাহলে এক্সিকিউশনটাও খুব স্মুথলি হয়। প্ল্যানিং এ আসবে হচ্ছে স্কেডিউলিং, রেসপন্সিবিলিটিস, কার কোন রেসপন্সিবিলিটিস আছে সেটা চলে আসবে। এরপরে হচ্ছে বাজেটটা এখানে ফিক্স করতে হবে যে আমি কোন কোন ডিসিপ্লিনে কত বাজেট দিব বা কোন ফাংশন করতে আমার কত টাকা লাগবে, সে বাজেটটা একটা এস্টিমেশন করা। আর কোন কোন জায়গাতে আমার রিস্ক আছে সেই জায়গাগুলা চিহ্নিত করা এবং ওইগুলাতে হচ্ছে মানে সতর্কতার সাথে কাজটা করতে হবে, এরকম ভাবে প্ল্যানিংটা রেডি করতে হবে। এইখানেও আমার ইফোর্টটা আস্তে আস্তে বাড়তে থাকে, প্ল্যানিং এ আমি যত উপরের দিকে যাব তত হচ্ছে আমার ইফোর্টটা বাড়বে। প্ল্যানিং এর শেষে আমার এক্সিকিউশন চলে আসবে, থার্ড ফেজ। সো এক্সিকিউশনে সবচেয়ে বেশি ইফোর্ট দিতে হয়, কারণ প্ল্যানিং করেছি ওই ওয়াইজ আমাকে এক্সিকিউট করতে হবে। এখানে আমার ফিজিক্যাল ওয়ার্ক করতে হয়, লেবার থাকবে, লেবারদেরকে দিয়ে কাজ করাতে হবে, বিভিন্ন আহ, বিভিন্ন ফাংশনাল গ্রুপ থাকবে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। সো এক্সিকিউশনে সবচেয়ে বেশি ইফোর্ট দিতে হবে। সো এক্সিকিউশনের ক্ষেত্রে যেটা করতে হয় যে কোনো চেঞ্জ যদি করতে হয়, সাডেন কোনো চেঞ্জ, সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করা, সেই ওয়াইজ কাজ করা, মনিটরিং করা, কন্ট্রোলটাও এখানে চলে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে যে কোয়ালিটিটা এখানেই কিন্তু ইনশিওর করতে হবে। এক্সিকিউশনের সাথে সাথে আপনাকে আপনি যে প্রজেক্টটা করতেছেন সেটার কোয়ালিটিটাও এখানেই মেনটেন করতে হবে। আর সবার শেষের যে ফেজ, আপনার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেলে আপনার প্রোডাক্টটা বা আপনার প্রজেক্টটা আপনার কাস্টমারকে বুঝাই দিতে হবে। সো এটা হচ্ছে ডেলিভারি ফেজ। সো ডেলিভারি ফেজে যেটা হবে যে আপনার কাস্টমারকে আপনি আপনার প্রজেক্টটা বুঝাই দিবেন, হ্যান্ড ওভার করবেন। তারপর হচ্ছে কোনো ওয়ারেন্টি বা সার্ভিস যদি থাকে সেইগুলার কন্ট্রাক্টগুলা সাইন করা, এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে এই ফেজটাতে আপনাকে লেসন লার্ন করতে হবে যে আপনার কি কি ভুল হলো বা আপনার আপ টু কতটুকু পর্যন্ত আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল মেনটেন করতে পারছেন, সেই বিষয়গুলা আপনাকে এখান থেকে জানতে হবে, জেনে পরবর্তী প্রজেক্টে এইটার নলেজকে কাজে লাগাতে হবে। সো এটাই হচ্ছে আমার প্রজেক্ট লাইফ সাইকেল। সো প্রজেক্ট লাইফ সাইকেলের পরে যেটা আসে যে আমার প্রজেক্টের গোলকে অ্যাচিভ করার জন্য 3টা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। নাম্বার 1, যে প্রজেক্ট ম্যানেজার থাকবে তার কিছু রেসপন্সিবিলিটিস থাকবে এবং সেই রেসপন্সিবিলিটিস গুলো তাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পর ওই ওয়াইজ তাকে কাজ করতে হবে। এবং যখন হচ্ছে আমি একটা প্রজেক্ট করব তখন হচ্ছে আমার বাজেট থাকবে এবং বাজেটটা আমার বিভিন্ন খাতে খরচ করতে হবে। সো অথরিটি হচ্ছে আপনাকে টপ ম্যানেজমেন্ট বাজেট দিবে
এবং সেই বাজেটটা আপনাকে খরচ করতে হবে। সেই টাকাটা আপনি বিভিন্ন জায়গাতে অ্যালোকেট করে দিবেন। এই যে আপনার অথরিটি অ্যালোকেট করতে পারছেন, এটাই হচ্ছে মানে প্রজেক্টটা অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করবে। একটু যদি ভেঙে বলি, টপ ম্যানেজমেন্ট আপনাকে টাকা দিচ্ছে। সো আপনার ধরেন যে ১,০০,০০০ টাকার একটা প্রজেক্ট আপনি পেয়েছেন। সো একটা কাজ করতে আপনার ৫০০ টাকা লাগবে। সো এখন আপনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে টপ ম্যানেজমেন্টের কাছে বললেন যে আমার ৫০০ টাকা লাগবে, আমাকে দেন। সো এভাবে দেখা যাচ্ছে যে অনেকবার আপনাকে টপ ম্যানেজমেন্টের কাছে যেতে হচ্ছে। সো এভাবে যদি করতে হয় যে প্রতিবার টাকা নেওয়ার জন্য আমাকে টপ ম্যানেজমেন্টের কাছে যেতে হবে, তাহলে একটা প্যারা। সো এইরকম কাজগুলা করতে হলে তখন হচ্ছে প্রজেক্টের কাজের প্রতি উৎসাহ হারাই ফেলতে পারে। সো দ্যাটস ওয়াই টপ ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজারকে যেটা করে যে একটা অথরিটি দেয়, একটা পাওয়ার দেয়। পাওয়ারটা হচ্ছে যে আপনাকে আমি টাকা দিলাম ১,০০,০০০ টাকা, এই টাকার মধ্যে হচ্ছে আপনি কাজটা করবেন। এখন এই যে আমি ১,০০,০০০ টাকা খরচ করার একটা পারমিশন বা পাওয়ার পেয়ে গেলাম, এই এইটাকেই বলা হচ্ছে অথরিটি। সো আমার একটা অথরিটি আছে, এই অথরিটি দিয়ে আমি হচ্ছে এ যেখানে যখন টাকা দরকার সেটা আমি দিয়ে দিব। এটার জন্য আমার উপর লেভেলের পারমিশন নেওয়ার দরকার পড়বে না। কারণ সেই পাওয়ারটুকু আমাকে অলরেডি টপ ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছে। সো প্রজেক্ট ম্যানেজার হলে তার কাছে একটা অথরিটি থাকবে, পাওয়ার থাকবে। লাস্ট যেই পয়েন্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটির মধ্যে কি হবে যে আপনাকে টপ ম্যানেজমেন্ট টাকা দিয়েছে। এখন আপনি চাইলেই তো যেখানে খুশি সেখানে টাকাটা খরচ করতে পারেন না। আপনাকে ১,০০,০০০ টাকা দিয়েছে, আপনি ৯০,০০০ দিয়ে আপনি আইফোন কিনে নিয়েছেন, বাকি ১০,০০০ টাকা হচ্ছে প্রজেক্টে খরচ করছেন। প্রজেক্ট যেমন তেমন হইছে। সো সেক্ষেত্রে তো লায়াবিলিটিস আপনার উপর থাকবে। এই যে আপনাকে যে পাওয়ারটা দেওয়া হলো, এই পাওয়ারটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে আপনার কাছে। দ্যাট মিনস আপনাকে প্রত্যেকটা টাকা কোথায় খরচ করতেছেন, প্রত্যেকটা কাজ কেন করতেছেন, সেটার একটা কারণ আপনাকে দর্শাতে হবে। এটা প্রত্যেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আপনি ৫ টাকাও যদি খরচ করেন, সেটা কোথায় খরচ করেছেন, কেন খরচ করছেন, সেটার একটা হিসাব আপনাকে বুঝাই দিতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। সো এই ৩ টা বিষয়কে চিন্তা করেই প্রজেক্ট ম্যানেজাররা কাজ করে। এরপরে আমরা চলে আসি যে প্রজেক্টের ক্লাসিফিকেশনে। সো নিডের উপর বেস করে আমরা প্রজেক্টকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যে কাস্টমার নিডসটা কেমন, সেটার উপর বেস করে আমি আমার প্রজেক্টগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে হচ্ছে সম্পূর্ণ নতুন। দ্যাট মিনস এই প্রজেক্ট এর আগে কখনো হয় নাই। সো বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, তাহলে মেট্রো রেলটা হচ্ছে একটা নিউ প্রজেক্ট। এটা এর আগে বাংলাদেশে কখনো হয় নাই। সো বাংলাদেশের পার্সপেক্টিভে মেট্রো রেল হচ্ছে একটা নিউ প্রজেক্ট। যদি কেউ যদি বলে যে পদ্মা সেতু নিউ প্রজেক্ট কিনা, অবশ্যই সেটা নিউ প্রজেক্ট হবে না। কারণ এর আগে এই টাইপের অনেকগুলো সেতু তৈরি করা হয়েছে। সো নিউ মানে একদম সম্পূর্ণভাবে নতুন একটা প্রজেক্ট। সো এই ধরনের প্রজেক্টে হচ্ছে আপনার রিস্ক বেশি থাকে, আনসার্টেনিটি বেশি থাকে, যেহেতু পুরাটাই নতুন। আর এই ধরনের প্রজেক্টগুলোতে টাইমটাও বেশি লাগে তৈরি করতে, টাইম বেশি লাগে এবং কস্টিংটা অনেক বেশি পড়ে, কারণ বারবার ট্রায়াল অ্যান্ড ইরর করে করে এই প্রজেক্টগুলো কমপ্লিট করতে হয়। সেকেন্ড যেই প্রজেক্টটা আছে সেটা হচ্ছে ব্যালেন্সিং প্রজেক্ট। ব্যালেন্সিং প্রজেক্টটা হচ্ছে আপনার ইনপুট এবং আউটপুটের মধ্যে হচ্ছে একটা ব্যালেন্স ক্রিয়েট করা। দ্যাট মিনস আপনার ইনপুট কি কি রিসোর্স আছে, সেই ওয়াইজ হচ্ছে আপনি কি ধরনের প্রোডাক্ট প্রজেক্ট দিতে পারবেন, সেই প্রজেক্টটা আপনার ইনপুটের সাথে ম্যাচ করতেছে কিনা, এই দুটাকে ব্যালেন্স করা। আপনার ইনপুট অনেক বেশি হলো কিন্তু আপনি প্রজেক্ট কম করলেন, সেটা কিন্তু আপনার ওয়েস্টেজের মধ্যে চলে যাবে। যে আপনার কাছে ইনপুট আছে ৫,০০,০০০ টাকার, আপনি প্রজেক্ট করে পাচ্ছেন ২,০০,০০০ টাকা, তাহলে তো সেটা লস। কারণ আপনার ৩,০০,০০০ টাকার মানে ইনপুট পড়ে আছে আনইউজড অবস্থায়। সো এই যে একটা ব্যালেন্সিং করা, যে আপনার যতটুকু রিসোর্স আছে সেটাকে পুরাটাকে কাজে লাগাই একটা আউটপুটে আপনি হচ্ছে একটা প্রজেক্টকে নিয়ে আসবেন, বের করে নিয়ে আসবেন, একটা রেজাল্ট নিয়ে আসবেন, এই ধরনের প্রজেক্টগুলোকে বলা হয় ব্যালেন্সিং প্রজেক্ট। সো ব্যালেন্সিং প্রজেক্টের ক্ষেত্রে যেটা করতে হয় যে ইনপুট এবং আউটপুটের মধ্যে পার্থক্যটা দেখা দেয় সিস্টেম লসের কারণে। তো সিস্টেম লস কোথায় কোথায় হচ্ছে, বটলনেক কোথায় কোথায় আছে, সেটা আইডেন্টিফাই করা। সেটা আইডেন্টিফাই করে সেটাকে দূর করার জন্য কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সেটা পার্টিকুলার প্রজেক্ট ম্যানেজার সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সপ্যানশন।
এক্সপ্যানশন প্রজেক্টগুলো হচ্ছে আপনি এক্সিস্টিং ক্যাপাসিটি থেকে আপনি আরেকটু এক্সপ্যান্ড করে আপনি হচ্ছে আপনার যেই প্রোডাকশন লাইন আছে বা যেই প্রজেক্টের যেই এরিয়া আছে সেটাকে হচ্ছে একটু এক্সপ্যান্ড করবেন। এটা আমরা কখন করি? যখন হচ্ছে আমার ওই প্রজেক্টের ডিমান্ড বেড়ে যায়। আমি যে প্রজেক্টে কাজ করতেছি সেই প্রজেক্টের ডিমান্ড অনেক বেশি। দ্যাট মিনস আমার যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে আমার ডিমান্ড বেড়ে গেছে। তাহলে কি করতে হবে? আমার ক্যাপাসিটিটাকে বাড়ায় দিতে হবে। সো এখন হচ্ছে পাবলিক বেশি চাচ্ছে আমার এই টাইপের প্রজেক্ট। সো দ্যাটস ওয়াই আমি করছি কি যে আমার যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেটাকে আমি এক্সপ্যান্ড করছি, আমার ক্যাপাসিটি বাড়াইছি। ফলে আমি যে এক্সট্রা ডিমান্ড গুলা ছিল সেইগুলা ফুলফিল করতে পারতেছি। এরপরে হচ্ছে মডার্নাইজেশন। মডার্নাইজেশনের ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন মডার্ন টেকনোলজি ইউজ করে প্রজেক্টটা কমপ্লিট করব বা অটোমেশনে চলে যাব ফুললি, সেই ধরনের প্রজেক্টগুলোকে বলবো হচ্ছে মডার্নাইজেশন প্রজেক্ট। দ্যাট মিনস যে প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য আমাকে হচ্ছে ফুললি অটোমেটেড ওয়েতে যেতে হয় বা পুরাপুরি মডার্ন যে টেকনোলজিগুলো আছে সেইগুলোকে অ্যাডাপ্ট করতে হয়, সেই ধরনের প্রজেক্টগুলোতে হচ্ছে আপনার মডার্নাইজেশন প্রজেক্ট বলা হয়। এই ধরনের প্রজেক্টগুলো হচ্ছে আপনার জাপানের কার ইন্ডাস্ট্রিগুলোতে ইউজ করা হয়। সো জাপানের যে কার ইন্ডাস্ট্রি সেইগুলোতে দেখবেন যে খুব দ্রুত অনেক অল্প সময়ে অনেক প্রোডাকশন হয়। সো ওইখানে হচ্ছে খুব হাই টেক মানে মানে হাই টেকনোলজির আপনার মেশিনারিজ ইউজ করা হচ্ছে। সো ওই প্রজেক্টগুলোকে আমরা মডার্নাইজেশন প্রজেক্ট বলতে পারি। এই প্রজেক্টগুলোর সুবিধা হলো প্রোডাক্টিভিটি অনেক বেশি, অ্যাকুরেসি অনেক বেশি, ওয়েস্টেজ অনেক কম হয়। কিন্তু অসুবিধাটা হলো এই ধরনের টেকনোলজি অ্যাডাপ্ট করার মতো ম্যান পাওয়ার বা ক্ষমতা একটা জনগোষ্ঠীর আছে কিনা সেটা বিবেচনা করতে হবে। ধরেন আপনি হচ্ছে একটা অটোমেশন মেশিন কিনে নিয়ে আসলেন, ধরেন 3D প্রিন্টার কিনে নিয়ে আসলেন, কিন্তু 3D প্রিন্টারটা কেউ চালাতে পারে না, অপারেটর নাই আপনার। তাহলে তো ওটা শুধু পড়েই থাকবে, ওটা দিয়ে তো আপনি কোনো অপারেশন করতে পারবেন না। সো এই জন্যই স্কিল অপারেটর আপনার লাগবে এবং এই ধরনের প্রজেক্টে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট দরকার হয়। কারণ অটোমেটেড কোনো একটা মেশিন কিনতে গেলে ওটার দাম অনেক বেশি পড়বে এবং ইন দ্য লং রান যদি এটা আপনার সাকসেসফুলি রান না করে তাহলে কিন্তু আপনি হচ্ছে লসে চলে যাবেন। সো ওইটা ইনশিওর করেই আপনাকে এই ধরনের প্রজেক্টগুলা হাতে নিতে হবে। এরপরে হচ্ছে রিপ্লেসমেন্ট প্রজেক্ট। রিপ্লেসমেন্ট প্রজেক্টের মধ্যে হচ্ছে যে মানে আপনার মেশিনারিজ গুলা অবসোলেট হয়ে গেছে বা আপনার মেশিনারিজ গুলা ওয়্যার আউট হয়ে গেছে বা এটা অনেক আগের মেশিনারিজ, ওল্ড টেকনোলজি ইউজ করতেছে। সো ওইগুলাকে হচ্ছে আপনি যখন হচ্ছে রিপ্লেস করবেন নতুন মেশিন দিয়ে, ওই মেশিনগুলা দিয়ে যখন প্রজেক্ট করবেন তখন এটা হয়ে যায় রিপ্লেসমেন্ট প্রজেক্ট। এরপরে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে আপনি আগে ওয়ান টাইপ অফ প্রোডাক্ট তৈরি করতেন, প্রজেক্টে কাজ করতেন। এখন আপনি করছেন কি আপনার ওই প্রজেক্টটা সাকসেসফুলি রান করছে দেখে এখন আপনি চাচ্ছেন কি অন্যান্য ফিল্ডগুলোকেও ক্যাপচার করতে। এটার যদি আমি এক্সাম্পল দিই, গাজী ট্যাঙ্কির কথা বলতে পারি। সো গাজী ট্যাঙ্কি যখন মার্কেটে আসলো, তারা হচ্ছে ট্যাঙ্কি এবং হচ্ছে গাজী পাম্প তৈরি করত। ঠিক আছে, এই দুইটা প্রোডাক্ট তাদের বেসিক প্রোডাক্ট ছিল। এই দুটা প্রোডাক্টই কিন্তু হচ্ছে আপনার ওয়াটারের সাথে রিলেটেড। সো তাদের ফার্স্টে ছিল হচ্ছে গাজী ট্যাঙ্ক। সো গাজী ট্যাঙ্কের পর তারা হচ্ছে যখন এটাতে সাকসেসফুল হলো তখন তারা করলো কি গাজী পাম্পে চলে গেল। সো এই দুটা কিন্তু রিলেটেড ডাইভার্সিফিকেশন। দ্যাট মিনস রিলেটেড ফিল্ডে সে হচ্ছে ডাইভার্সিফাইড হলো। আগে পাম্প আগে ট্যাঙ্কির বিজনেসটা করছে, সেটা সাকসেসফুল হয়েছে। এরপরে হচ্ছে পাম্পের বিজনেস করে পাম্পে সাকসেসফুল হয়েছে। তাহলে এটা হচ্ছে রিলেটেড ডাইভার্সিফিকেশন, একই ফিল্ডে ডাইভার্সিফাই হয়েছে। আর আবার ওই দুইটা ফিল্ড যখন সাকসেসফুলি রান করলো তখন গাজী টায়ারে চলে গেছে, টায়ার প্রোডাকশন করা শুরু করছে। টায়ার ম্যানুফ্যাকচারিং এ যখন সে হচ্ছে সাকসেসফুল হলো তাহলে এটা হয়ে গেল আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। দ্যাট মিনস টায়ারের সাথে, টায়ারটা ইউজ হয় কি ভেহিকেলে, দ্যাট মিনস এটা ট্রান্সপোর্টেশনের সাথে রিলেটেড। আর আগের গুলা ছিল হচ্ছে ওয়াটারের সাথে রিলেটেড। সো এটা কিন্তু দুইটা আলাদা ফিল্ড। সো যখন দুইটা আলাদা ফিল্ডে ডাইভার্সিফিকেশন হবে এটাকে বলি আমরা আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। আর যখন একই ফিল্ডে ডাইভার্সিফাই হবে তখন সেটাকে রিলেটেড ডাইভার্সিফিকেশন বলি। সো গাজী গ্রুপ আপনার তিনটা প্রোডাক্টেই দুই টাইপের ডাইভার্সিফিকেশন দেখাইছে। এরপরে হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। অনেক সময়
কোনো একটা প্রোডাক্ট খুব বেশি পপুলার হয়ে গেলে, ব্র্যান্ডিং যদি হয়ে যায় তার, সেক্ষেত্রে সে চেষ্টা করে তার ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজগুলো আছে সেইগুলাকে তার নিজের মধ্যে নিয়ে নিতে। এই ধরনের প্রজেক্টগুলোকে আমরা বলি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল, বিএটিবি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, এরা হচ্ছে আপনার সিগারেট ম্যানুফ্যাকচার করে। তো এরা যেটা করছে, এদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সিগারেট তৈরি হয় তামাক পাতা থেকে। সো তামাকের যেই প্রোডাকশন হচ্ছে, সেই পুরা তামাকের প্রোডাকশন চেইনটাকে তারা নিজেদের মধ্যে কিনে নিয়েছে বা নিজেদের সাথে ইন্টিগ্রেট করছে। তাহলে এই যে সাপ্লায়ার যে ছিল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তারা তো ম্যানুফ্যাকচারার ছিল, সিগারেট ম্যানুফ্যাকচার করে, তো তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে সাপ্লায়ার, তামাক সাপ্লায়ার। সো এই তামাক সাপ্লায়ারকে সে হচ্ছে নিজের সাথে মার্জ করে নিয়েছে। এইটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। সো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করলে যেটা হয় যে যখন একটা আপনার নিজের প্রোডাকশন থেকেই নিজের সাপ্লাই ম্যাটেরিয়াল থেকে আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করবেন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। এরপরে হচ্ছে আপনার ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। ফরওয়ার্ড ইন্টিগ্রেশন মানে হচ্ছে আপনার ফরওয়ার্ড লিঙ্কেজগুলোকে নিজের আন্ডারে করে ফেলা বা নিজের সাথে মার্জ করে ফেলা। ফর এক্সাম্পল, রহিম আফরোজ, সে ব্যাটারি ম্যানুফ্যাকচার করে। সো ব্যাটারি ম্যানুফ্যাকচার করার পর সে তো রিটেলারকে দিবে বা ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠাবে। সেই ডিস্ট্রিবিউশন বা রিটেলাররা কাস্টমারকে বা কনজিউমারকে প্রোডাক্টগুলো দিয়ে দিবে। তো রহিম আফরোজ করছে কি, যে সে নিজে ব্যাটারি প্রোডাকশন করতেছে এবং সে নিজেই তার ব্যাটারির ডিলার। দ্যাট মিনস সে তার যে রিটেল শপগুলো আছে বা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো আছে, সেইগুলো সে নিজেই কন্ট্রোল করে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। ফরওয়ার্ড লিঙ্কেজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে প্রোডাকশনের সাথে একসাথে মার্জ করে ফেলছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। সবার শেষের যেই প্রজেক্টটা, সেটা হচ্ছে টার্নকি। দ্যাট মিনস এটা সবচেয়ে সিম্পলেস্ট প্রজেক্ট। আপনি আপনার প্রজেক্টটা থার্ড পার্টিকে দিয়ে করাবেন। থার্ড পার্টি আপনাকে প্রজেক্টটা কমপ্লিট করার পর জাস্ট আপনাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিবে। দ্যাটস ওয়াই টার্নকি বলা হচ্ছে। ওরা পুরাটা করবে, করার পর চাবিটা আপনাকে ধরাই দিবে যে এই যে আপনার প্রজেক্ট হয়ে গেছে, এখন আপনি সেটা বুঝে নেন। এটা ইউজুয়ালি হয় আমাদের ডেভেলপাররা অনেক সময় জায়গা কিনে বা জায়গাটা মালিকের কাছ থেকে নিয়ে ওইখানে হচ্ছে ফ্ল্যাট বিল্ড করে বা বাড়ি তৈরি করে। সো বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর সেই ফ্ল্যাটটা মালিককে বা যারা কিনবে বা যারা মালিক অনার তাদেরকে হচ্ছে বুঝাই দেয়। এটাই হচ্ছে টার্নকি প্রজেক্ট। তারপর হচ্ছে যে গাড়ি যখন আমরা কিনতে যাই, এটাও কিন্তু হচ্ছে টার্নকি। সো গাড়ি অলরেডি তারা আগে থেকেই তৈরি করে রাখে, আমি যাই, গিয়ে জাস্ট কিনে নিয়ে চলে আসি। সো এই ধরনের প্রজেক্টগুলোকে আমরা টার্নকি প্রজেক্ট বলতে পারি। এরপরে পিসমিল সিস্টেম। পিসমিল সিস্টেমটা হলো যে দুই ধরনের গ্যাপ সাধারণত দেখা যায়। ম্যানেজমেন্ট লেভেলের একটা গ্যাপ দেখা যায় আর ফাংশনাল লেভেলের আরেকটা গ্যাপ দেখা যায়। সো ম্যানেজমেন্ট লেভেলে তিন ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে পারে। উপরেরটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট আর ফ্রন্ট লাইন বা হচ্ছে বটম ম্যানেজমেন্ট। সো এই যে তিনটা ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজেরিয়াল গ্যাপ, মানে টপ ম্যানেজমেন্টের সাথে মিডল ম্যানেজমেন্টের একটা হচ্ছে প্রেস্টিজ গ্যাপ আছে বা ক্লাস গ্যাপ আছে, আবার মিডল ম্যানেজমেন্টের সাথে লোয়ার ম্যানেজমেন্টের আরেকটা প্রেস্টিজ গ্যাপ আছে। সো এই গ্যাপগুলোর কারণে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে, যে টপ ম্যানেজমেন্ট তার ইগো নিয়ে যদি বসে থাকে, সে মিডল ম্যানেজমেন্ট বা হচ্ছে লোয়ার ম্যানেজমেন্টের কথা শুনবে না, সে যতই ভালো উপদেশ দিক না কেন। তো তখন হচ্ছে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। আবার টপ ম্যানেজমেন্ট অনেক সময় অনেক কিছু নিচের ম্যানেজেরিয়াল লেভেলে চাপাই দেয়। তো হয়তোবা ওইগুলো হচ্ছে তাদের কাছে বার্ডেন মনে হতে পারে নিচের লেভেলের কাছে। তো তখন তারা হচ্ছে মনঃক্ষুণ্ণ হয় এবং তাদের ইন্টারনাল একটা ক্লাশ বা কনফ্লিক্ট ক্রিয়েট হয়। এই যে ইন্টারনাল ক্লাশ বা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা বলতেছি ম্যানেজেরিয়াল গ্যাপস। ম্যানেজেরিয়াল গ্যাপের কারণে এই ধরনের কনফ্লিক্টগুলা ক্রিয়েট হচ্ছে। আরেকটা হতে পারে আপনার ফাংশনাল গ্যাপ। ফাংশনাল গ্যাপ কি কি দেখেন, যে আচ্ছা ম্যানেজেরিয়াল গ্যাপের একটা এক্সাম্পল যদি দিই, আমাদের
ভার্সিটিতে 3টা গ্রুপ আছে, তাই না? টিচার, কর্মকর্তা, কর্মচারী। সে টিচারকে আমরা ধরলাম টপ ম্যানেজমেন্ট, কর্মকর্তাদেরকে ধরলাম মিডল ম্যানেজমেন্ট, আর লোয়ার ম্যানেজমেন্ট যারা হচ্ছে ওয়ার্কার লেভেলে কাজ করতেছে তাদেরকে ধরলাম কর্মচারী। সো আমাদের এই 3 লেভেলের মধ্যে কিন্তু হচ্ছে মতবিরোধ থাকতে পারে। সো এটাকে আমরা বলতেছি ম্যানেজেরিয়াল গ্যাপ। এরপরে হচ্ছে আমার ফাংশনাল গ্যাপ। ফাংশনাল গ্যাপ মানে হচ্ছে ওয়ার্কিং ইউনিটের মধ্যবর্তী যে গ্যাপটা। ধরেন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টের যে গ্যাপ। মার্কেটিং ডিপার্টমেন্ট চাইবে তার, এটা ধরেন মার্কেটিং ডিপার্টমেন্ট, সে চাইবে তার বেনিফিট, প্রোডাকশন লাইনের যেই বা প্রোডাকশন ফাংশন যেইটা চালাচ্ছে তারা চাইবে তাদের বেনিফিট। সো তখন দেখা যাবে যে ইন্টারনাল একটা ফাংশনাল গ্রুপের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। এই ফাংশনাল গ্যাপের একটা এক্সাম্পল হতে পারে আমাদের ভার্সিটিতে ডিপার্টমেন্টগুলো। আমাদের এখানে 10টা ডিপার্টমেন্ট আছে বর্তমানে। সো 10টা ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানে নিজস্ব কিছু গুণাগুণ আছে। তো সে চাইবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই চাইবে যে তার নিজেরটা যেন ভালো হয়। সো এই জন্য দেখা যায় যে এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের কিছু কনফ্লিক্ট থাকতে পারে, কিছু মতবিরোধ থাকতে পারে। সো এই ধরনের গ্যাপগুলোকে আমরা বলতেছি ফাংশনাল গ্যাপ। সো ম্যানেজেরিয়াল গ্যাপ একটা, ফাংশনাল গ্যাপ একটা, এই দুটা মিলেই কিন্তু হচ্ছে একটা অর্গানাইজেশন। এই দুটা মিলেই যে সিস্টেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে পিসমিল সিস্টেম। তাহলে দেখেন এইখানে ছিল তিনজনের মধ্যে হচ্ছে আপনার কনফ্লিক্ট, এখানে ছিল 3 জনের মধ্যে কনফ্লিক্ট, কিন্তু এইখানে গিয়ে দেখেন 9টা হচ্ছে কনফ্লিক্ট জোন ক্রিয়েট হলো। 1 2 3 4 5 6 7 8 9, সো 9টা কনফ্লিক্ট জোন এখানে ক্রিয়েট হলো। সো যত বেশি ফাংশনাল গ্যাপ হবে আর যত বেশি ম্যানেজেরিয়াল গ্যাপ ডিভিশনটা হবে তত বেশি হচ্ছে আপনার কনফ্লিক্ট রিজিয়ন বাড়তে থাকবে। তাহলে আমরা এটা বলতে পারি যে বড় বড় গ্রুপগুলোতে যেখানে অনেক বেশি ম্যান পাওয়ার হ্যান্ডেল করতে হয় সেই সকল গ্রুপগুলোতে এই পিসমিল সিস্টেমটা ডেঞ্জারাস। এই পিসমিল সিস্টেমের কারণে অনেক বেশি পরিমাণ কনফ্লিক্ট ক্রিয়েট হয়। তো সে সকল জায়গাতে এটাকে রিজলভ করতে বেশি টাইম লাগবে, বেশি ইফোর্ট দিতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা যতটুকু পারি ফাংশনাল গ্যাপ কমানোর এবং ম্যানেজেরিয়াল গ্যাপ যতটুকু কমাতে পারি তত হচ্ছে আমাদের পিসমিল সিস্টেম এ পিসগুলা কম হবে। আর পিস যত কম হবে তত কনফ্লিক্ট হওয়ার চান্স কমে যাবে। কনফ্লিক্ট যত কম হবে তত হচ্ছে ফাংশন স্মুথলি রান করবে, প্রজেক্টটা স্মুথলি রান করবে। সো পিসমিল সিস্টেমে যেটা হয় প্রত্যেকটা পিস আলাদা আলাদাভাবে নিজেদের মতো চিন্তা করে। সো ওভারঅল অর্গানাইজেশনের যেই স্ট্র্যাটেজি আছে বা যেই গোল আছে সেটা হয়তো বা অনেক সময় অ্যাচিভ করা সম্ভব হয় না, কারণ এক একজন এক একভাবে চিন্তা করতেছে, সবাই সবারটা দেখতেছে। তো তখন দেখা যায় যে আমার অর্গানাইজেশন অ্যাজ আ হোল আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। সো এই জন্যই এটাকে ব্যালেন্স করা বা কন্ট্রোল করা খুব জরুরি। সো এটার জন্য যেটা করা যেতে পারে, যেমন ধরেন যে লোয়ার লেভেল থেকে যদি কেউ একটা উপদেশ দেয় আপার লেভেলকে, সে আমি একজন লেকচারার, আমি প্রফেসর একটা কথা বলছে সেটা আমার পছন্দ হয়নি বা সেটার থেকে ভিন্ন মত আমি প্রকাশ করলাম। সো এই যে আমি একটা ভিন্ন মত প্রকাশ করলাম, সো এই মতটা যদি উপর লেভেলের সাথে কনফ্লিক্ট করে, মানে যদি মতের বিরুদ্ধে হয়, সে কিন্তু এটা ইজিলি মেনে নেবে না, কারণ তার মধ্যে হচ্ছে একটা ম্যানেজেরিয়াল গ্যাপ রয়ে গেছে, দ্যাটস ওয়াই সে এটা মেনে নেবে না। আবার একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমি আইপি ডিপার্টমেন্টে আছি, আমি ধরেন যে ওয়েট প্রসেস ডিপার্টমেন্টে কোনো কিছুতে একটা মতামত দিলাম, তো তারা তো আমার মতামত মানবে না, কারণ আমি তো তাদের ডিপার্টমেন্টের না। সো এখানে একটা ডিপার্টমেন্টাল গ্যাপ চলে আসতেছে, ফাংশনাল গ্যাপ চলে আসতেছে। সো এই যে গ্যাপগুলা তৈরি হচ্ছে, সো এই গ্যাপগুলোকে রিজলভ করতে হবে। সো প্রজেক্ট ম্যানেজার কি করতে পারে, যে ধরেন লোয়ার লেভেল থেকে আমার হচ্ছে মানে অপিনিয়ন জানাটা জরুরি, তো আমি এটাও জানি যে টপ ম্যানেজমেন্ট লোয়ার লেভেলের কোনো অপিনিয়ন গ্রহণ করবে না। তাহলে আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি সবাইকে ইন্ডিভিজুয়ালি মেইল দিলাম, মেইল দেওয়ার পর তাদের মতামতগুলো নিলাম, নিয়ে তাদের নাম ছাড়া মতামতগুলো আমি হচ্ছে আমার টপ ম্যানেজমেন্টকে দিয়ে দিলাম। সো টপ ম্যানেজমেন্ট জানতেছে না যে এই মতবাদটা কোথায় থেকে এসেছে, এটা কি লোয়ার লেভেল থেকে এসেছে, মিডল ম্যানেজমেন্ট থেকে এসেছে নাকি টপ ম্যানেজমেন্ট থেকে এসেছে। যদি আমি এভাবে আননোন ভাবে তাদের কাছে মতামতগুলো যদি পাঠাই দিই, তখন
এই কনফ্লিক্টটা দূর হয়ে যায়। বা ফাংশনাল গ্যাপের ক্ষেত্রেও আমি হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছ থেকে বিভিন্ন মতামত নিলাম, নেওয়ার পর আমি বললাম সবগুলোকে একসাথে একটা জায়গাতে নিয়ে আসলাম। এখন দেখেন সবগুলা মতামত কিন্তু একটা পেজের মধ্যে। এখন আমি জানি না ১ নম্বর মতামতটা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে, ৫ নম্বর মতামতটা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে। সো এখন আমি আইপি ডিপার্টমেন্টের একটা সিদ্ধান্ত নিব অ্যাজ আ হোল যে আমার কোন জিনিসটা করতে হবে। তো আমার যদি আমি জানতাম যে এই মতামতগুলো হচ্ছে আইপি ডিপার্টমেন্ট থেকে এসেছে, তখন হয়তো আমি বায়াসড হয়ে যেতাম যে হ্যাঁ, আমার ডিপার্টমেন্ট থেকে যেহেতু এই মতামত এসেছে আমি এটা নিব। কিন্তু আমি যখন জানবো যে এইটা কোথায় থেকে এসেছে, আমি জানি না কোনোটাই, সো আমার কাছে ১০টা অপশন আছে, আমার কাছে যেটা ভালো লাগবে সেটা নিব। সেটা হতে পারে ডাব্লিউপি ডিপার্টমেন্টের মতামত বা অন্য কোনো ডিপার্টমেন্টের মতামত, তখন কিন্তু কনফ্লিক্ট আর হবে না। সো এইভাবে আমরা নিজের আইডেন্টিটি লুকাই, যদি এইভাবে অ্যানোনামাস ভাবে যদি আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করি, তাহলে আমরা পিস মিল সিস্টেম থেকে যেই ল্যাকিংস গুলো আছে, যে কনফ্লিক্ট গুলো আছে, সেইগুলো চাইলে দূর করতে পারি। তারপরেও এটা হচ্ছে আপনার বিভিন্ন লেভেলে, ম্যানেজমেন্ট লেভেলে, বিভিন্ন অর্গানাইজেশনে এটা হচ্ছে ভ্যারি করে। এক একটার জন্য এক এক রকম স্ট্র্যাটেজি গ্রহণ করা লাগতে পারে। সো আমি যেটা বললাম এটা হচ্ছে জাস্ট ওয়ান টাইপ অফ স্ট্র্যাটেজি। এরপরে প্রজেক্টের জন্য যেটা করতে হবে, যে প্রথমে হচ্ছে আপনাকে একটা ড্রিম সিলেক্ট করতে হবে। ওই ড্রিমটা অ্যাচিভ করার জন্য মানে কিছু গোল সেট করতে হবে আপনাকে। দেন প্ল্যান তৈরি করতে হবে। ওই গোলটা অ্যাচিভ করার জন্য প্ল্যানিং করতে হবে ঠিকভাবে। এরপরে আপনার কাছে অ্যাভেলেবল কি রিসোর্স আছে, সেটা ম্যান পাওয়ার, আপনার হচ্ছে ম্যাটেরিয়াল, এবং আপনার হচ্ছে রুলস, গভর্নমেন্ট রুলস, এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে রিসোর্স। এরপরে হচ্ছে আপনার নলেজ ইনহ্যান্স করতে হবে এবং স্কিল আপনাকে বাড়াতে হবে। টাইম যেটা পাবেন, কারণ টাইম একটা কনস্ট্রেইন, সো টাইমটাকে ভেবে চিন্তে আপনাকে ইউজ করতে হবে। আফটার দ্যাট আপনি আপনার কাজটা শুরু করবেন। সো সাকসেসফুল হওয়ার জন্য অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আপনাকে সাকসেসফুল হতে হলে এই কয়টা স্টেপ ফলো করতে হবে। ড্রিম সিলেক্ট করবেন, ওই ড্রিমটাকে ইউজ করে কিছু গোল সেট করবেন, ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য কিছু প্ল্যান থাকবে আপনার, ওই প্ল্যানটাকে অ্যাচিভ করতে হবে আপনার নির্দিষ্ট রিসোর্সের মধ্যে। এরপরে আপনার নলেজ আর স্কিল বাড়াতে হবে, টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, ফাইনালি আপনি আপনার প্রজেক্টটা স্টার্ট করবেন। সো এটাই হচ্ছে সাকসেস। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। এর পরবর্তী লেকচারে আমরা অর্গানাইজেশন সম্পর্কে জানব।